মানুষ কেন জেনে শুনে নিজের ধ্বংস ডেকে আনে? মানে একটু ভেবে দেখলে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। একজন শিল্পী তার সেরা সৃষ্টির জন্য ঠিক কতটা মূল্য চোকাতে পারে। হুম অনেক সময় তো নিজের জীবন দিয়েও মূল্য চোকাতে হয়। একদম ঠিক। আর আজ আমরা আমাদের এই গভীর বিশ্লেষণে এমনই একটা আখ্যান নিয়ে আলোচনা করব, যেখানে শিল্পের নেশা আর রক্তের তৃষ্ণা মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, পুরনো কলকাতার ওই গা ছমছমে গলিগুলোর কথা বললেই তো এমনিতে একটা আলাদা অনুভূতি হয়। ঠিক বলেছেন। পুরনো শহরের রাস্তা দিয়ে হাঁটার সময় মাঝে মধ্যেই এমন কিছু বাড়ি চোখে পড়ে না, যেগুলো যেন চারপাশের কোলাহল থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে রেখেছে। একটা অদ্ভুত নীরবতা থাকে সেখানে। ঠিক যেন সময় থমকে আছে ওই বাড়িগুলোতে। কলকাতার বুকে শ্যামবাজারের কাছে ঠিক এমনই একটা ১৫০ বছরের পুরনো বাড়ি হল মিত্র ভিল্লা। শ্যাওলা ধরা, লতাপাতায় মোড়ানো দেওয়াল আর জানলাগুলো দেখলে মনে হবে যেন এক অন্ধ মানুষের দৃষ্টিহীন চোখ। ওহ, উপমাটা কিন্তু দারুণ। শুনলেই একটা ভয়ঙ্কর ছবি চোখে ভাসে, তাই না? এই বাড়িটার ভেতরে পা রাখলেই মনে হবে সময় যেন এখানে আর এগোচ্ছে না। আজ আমাদের এই গভীর বিশ্লেষণের বিষয় হল রক্তকামিনী, যার সম্প্রসারিত সংস্করণটা নিয়ে আমরা কথা বলবো। এটা একটা দুর্দান্ত সাইকোলজিক্যাল আর ভৌতিক থ্রিলার। আর এর মূল লক্ষ্যটাই হলো কিভাবে একটা চিরাচরিত গথিক ভ্যাম্পায়ার গল্প পুরনো কলকাতার অলিগলির সাথে মিশে গেছে সেটা খুঁজে বের করা। হ্যাঁ, আর তার সাথে একজন লেখকের ধ্বংসাত্মক কৌতূহল মিশে গিয়ে একেবারে নতুন একটা মাত্রা পেয়েছে। এই গল্পের কেন্দ্রে রয়েছে এক ফ্রিল্যান্স লেখক অরণ্য সেন, বয়স ওই ৩১-এর কোঠায়, যার আগের হরর বই ছায়ার চুম্বন বেশ সফল হয়েছিল। হ্যাঁ, আর সেই সাফল্যের পর সে তার নতুন বইয়ের জন্য একটা একদম নিখুঁত প্লট খুঁজছিল। আর এই নিখুঁত প্লট খোঁজার তাগিদটাই কিন্তু অরণ্যর পতনের মূল কারণ। অরণ্য এমন একটা জায়গা চাইছিল যেখানে অতীত আর বর্তমান একে অপরের সাথে মিশে আছে। রাইট। সে একটা অনলাইন ফোরামের থ্রেড থেকে ওই মিত্রভিলার কথা জানতে পারে। সেখানে লেখা ছিল রাতের বেলা নাকি সাদা শাড়ির এক মহিলাকে দেখা যায়, যার চোখে রক্তের আভা। সাধারণ মানুষ এইটুকু পড়লেই তো সেখান থেকে শতহস্ত দূরে থাকবে, তাই না? একদম। আমি তো এই রাস্তা দিয়ে হাঁটতাম না। ঠিক, কিন্তু একজন লেখকের কাছে, বিশেষ করে যে হরর জনারে কাজ করে, তার কাছে এটাই ছিল একটা সোনার খনি। মিত্রভিলা এখানে শুধু ইট কাঠ পাথরের কোনো কাঠামো নয়, সে নিজেই একটা জীবন্ত শিকারী চরিত্র। আচ্ছা, বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। অরণ্য যখন মিত্রভিলায় যায়, তখন বাড়ির ৭৮ বছর বয়সী বর্তমান মালিক অমলেন্দু মিত্র তাকে থাকতে দিতে রাজি হন। হ্যাঁ, কিন্তু তিনি একটা অদ্ভুত শর্ত জুড়ে দেন। রাইট। শর্তটা হলো রাত ১০টার পর দোতলার পেছনের ঘরে যাবে না, আর কোনো প্রশ্ন করবে না। কিন্তু আমার এখানে একটু আপত্তি আছে, একটু ভেবে দেখুন। বলুন। আমরা ২০-২৬ সালের প্রেক্ষাপটে কথা বলছি। একজন ৩১ বছরের আধুনিক যুবক, যার পকেটে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, সে কেন ১৯৪০ সালের একটা সেকেলে ভূতের ফাঁদে পা দেবে? পয়েন্টটা খুবই লজিক্যাল। জেনে শুনে এমন একটা ভুতুরে বাড়িতে গিয়ে ওঠা, যেখানে এরকম একটা নির্দিষ্ট আর ভয়ঙ্কর শর্ত দেওয়া হচ্ছে, এটা কি গল্পের খাতিরে একটু অবাস্তব মনে হচ্ছে না? এটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। ওপর থেকে দেখলে মনে হতেই পারে যে অরণ্যর আচরণটা বড্ড বোকা বোকা, কিন্তু মনস্তত্ত্বের দিক থেকে দেখলে এর একটা খুব শক্ত ভিত্তি আছে। তাই নাকি? সেটা কিভাবে? গথিক সাহিত্যে আইসোলেশন বা একাকিত্ব একটা খুব বড় ভূমিকা পালন করে। আর আধুনিক যুগে এই একাকিত্ব শুধু আর ভৌগোলিক নয়, সেটা মানসিক। অমলেন্দু বাবু এখানে একটা ক্লাসিক আর্কিটাইপ, যাকে আমরা বলতে পারি সতর্ক বার্তাবাহক। ও আচ্ছা, তিনি ওয়ার্নিং দিচ্ছেন ঠিকই। হ্যাঁ, কিন্তু খেয়াল করে দেখুন, তিনি কিন্তু ওই নিষিদ্ধ ঘরের প্রতি কৌতূহলটা আসলে উস্কে দিচ্ছেন। মানুষের মনস্তত্ত্ব এভাবেই কাজ করে। রাইট। যখনই কাউকে বলা হয় ওখানে যেও না, তখনই মনে হয় আরে কি আছে ওখানে, দেখি তো। একদম তাই। যখন কোনো কিছুকে নিষিদ্ধ করা হয়, তখন অবচেতনভাবেই মস্তিষ্ক সেটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে। অরণ্যর স্মার্টফোন বা ইন্টারনেট তাকে বাঁচাতে পারবে না, কারণ ফাঁদটা ফিজিক্যাল নয়, ফাঁদটা সাইকোলজিক্যাল। তার বলতে চাইছেন ওই শর্তটাই আসলে টোপ? একেবারে। এটাকে একটা ভেনাস ফ্লাই ট্র্যাপ বা পতঙ্গভুক উদ্ভিদের সাথে তুলনা করা যেতে পারে। ও,
ওই যে গাছগুলো পোকা ধরে খায়? হ্যাঁ, ভেনাস ফ্লাইট্র্যাপ যেমন একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পোকামাকড়কে আকর্ষণ করে, তারপর শেকার ভেতরে ঢুকলেই নিধের পাতা দুটো বন্ধ করে দেয়। মিত্রভিলাও ঠিক একইভাবে কাজ করছে। ভয়ঙ্কর ব্যাপার। জুন মাসের ওই গুমোট সন্ধ্যায় অরণ্য যখন মিত্রভিলায় ঢোকে, তখন থেকেই কিন্তু একটা মায়াজাল তৈরি হতে শুরু করে। পুরনো কাঠের আসবাবের গন্ধ, ধুলো আর তার সাথে মিশে থাকা একটা অদ্ভুত অজানা মিষ্টি গন্ধ। আচ্ছা, মানে পরিবেশটাই পুরো বদলে যাচ্ছে। হ্যাঁ, এগুলো সব মিলিয়ে ওই উদ্ভিদের মিষ্টি রসের মতো অরণ্যকে মোহাবিষ্ট করে ফেলে। এখানে আধুনিক প্রযুক্তি কাজ করে না, কারণ অরণ্য নিজেই বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ ছিন্ন করতে চাইছে। আর প্রথম রাতের অভিজ্ঞতা তো সেই ফাঁদেরই একদম নিখুঁত বাস্তবায়ন। মানে রাত ৯টা বাজে, অরণ্য দোতলার সামনের ঘরে বসে লিখছে। বাইরে অযত্নে পড়ে থাকা বাগানের জঙ্গল। পরিবেশটা এমনিতেই থমথমে। ঠিক, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মোবাইলের টর্চ জ্বালিয়ে বসে থাকার সময় নিস্তব্ধতার মধ্যে শুধু পুরনো ঘড়ির টিকটিক শব্দ। আর ঠিক তখনই খুব আস্তে, খুব মিষ্টি একটা নারী কণ্ঠের হাসি। উফ, ভাবলেই গায়ে কাটা দেয়। হ্যাঁ, যেন পাশের ঘর থেকেই আসছে। অরণ্য যখন করিডোরে বেরিয়ে এসে জিজ্ঞেস করে কে আছে, তখন কোনো উত্তর আসে না, কিন্তু হাসিটা যেন অন্ধকারে আরও কাছে সরে আসে, ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাসের মতো। ঠিক এই জায়গাটাতে গল্পের আসল মেকানিজমটা কাজ করছে। ওই হাসি আর অজানা মিষ্টি গন্ধ অরণ্যর চারপাশের চেনা বাস্তবতাকে একটু একটু করে মুছে দিচ্ছে। মানে ভয়টা হঠাৎ করে চমকে দেওয়ার মতো নয় না, এটা অনেকটা ধীরগতির বিষক্রিয়ার মতো। অরণ্য বুঝতে পারছে যে তার চারপাশে কিছু একটা ঘটছে, কিন্তু একজন লেখক হিসেবে তার কৌতূহল তাকে দূরে সরে যাওয়ার বদলে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছে। এরপর অরণ্য যখন বাড়ির ইতিহাস খুঁজতে শুরু করে, তখন বেরিয়ে আসে ১৯৪০-এর দশকের কিছু অন্ধকার সত্যি। জমিদার কৃষ্ণেন্দু মিত্রের আমল। হ্যাঁ, খুন, আত্মহত্যা আর এক অজানা অসুখে চাকরবাকরদের মৃত্যুর সারি। আর সেই মহিলার কথা জিজ্ঞেস করলেই অমলেন্দুবাবুর ওই ভয়ঙ্কর উত্তর, নাম নেবে না, ওর নাম নিয়ে ডাকলে ও আসে। সত্যিই শিউরে ওঠার মতো কথা। এখানে বিষয়টা সত্যিই ভীষণ চমকপ্রদ হয়ে ওঠে। এরপর আসে সেই ১৩ তারিখের রাত। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যাওয়া, নিঃশ্বাস ধোঁয়ার মতো বেরোয়া, আর দরজার সামনে তার আবির্ভাব। মানে সুজাতার প্রথম এন্ট্রি। একদম সাদা শাড়ি, লাল পাড়, খোলা চুল, দুধের মতো ফর্সা রং, কিন্তু ঠোঁট দুটো অস্বাভাবিক লাল, আর চোখ দুটো গভীর কালো হলেও ভেতরে একটা অদ্ভুত লাল আভা। ভিজুয়ালটা দারুণ। হ্যাঁ, আর এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই সুজাতা কিন্তু আমাদের চেনা জানা সাধারণ কোনো বাঙালি ভূত নয়। রাইট, সে তো পেতনি বা শাকচুন্নি নয়। না, তার মধ্যে ব্রাম স্টোকারের ড্রাকুলার মতো ক্লাসিক ভ্যাম্পায়ারের সব বৈশিষ্ট্য নিখুঁতভাবে মিশে আছে। মানে রক্তের লালসা, বরফের মতো ঠান্ডা শরীর, আর গলার কাছে তীক্ষ্ণ দাঁত বসানো। কিন্তু বাংলার প্রেক্ষাপটে একটা ভ্যাম্পায়ার এটা কিভাবে কাজ করছে? এখানে যেটা সবচেয়ে অবাক করার মতো ব্যাপার, তা হলো কিভাবে ইউরোপিয়ান ভ্যাম্পায়ার মিথোলজিকে বাংলার পুরুষতান্ত্রিক সমাজের ইতিহাসের সাথে ব্লেন্ড করা হয়েছে। আচ্ছা, মানে দুটো সম্পূর্ণ আলাদা দুনিয়াকে মেলানো হয়েছে। হ্যাঁ, সুজাতার অতীতটা বিশ্লেষণ করলেই বিষয়টা পরিষ্কার হবে। সে ছিল জমিদারের ছোট বউ। তার স্বামী তাকে বিনা কারণে সন্দেহ করে, আর সেই সন্দেহের বশে তাকে জীবন্ত অবস্থায় একটা অন্ধকার কুঁয়োয় ফেলে দেয়। দাঁড়ান, জীবন্ত অবস্থায় কুঁয়োয় ফেলে দিয়েছিল শুধু সন্দেহের বশে? হ্যাঁ, একদম তাই। ব্র্যাম স্টোকারের ড্র্যাকুলা ছিল একজন প্রতাপশালী কাউন্ট যে বাইরে থেকে এসে লন্ডন শহরে আক্রমণ করেছিল, কিন্তু সুজাতা হলো অন্দরমহলের শিকার। ও, বুঝতে পারছি। সমাজের এই চরম বিশ্বাসঘাতকতা, তাকে বিশ্বাস না করে ওই কুয়ে তিলে তিলে মরতে দেওয়া, এটাই তাকে এক অনন্ত ক্ষুধার্ত সত্তায় পরিণত করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রতিশোধ নেওয়ার হলে সে তো সাধারণ ভূতের মতো ভয় দেখিয়ে বা গলা টিপেও মারতে পারত। তার রক্তের তৃষ্ণা কেন? এই ভ্যাম্পায়ার রূপটাই কেন বেছে নেওয়া হলো? কারণ রক্ত এখানে একটা মেটাফর বা রূপক। সুজাতাকে তার যৌবনে তার জীবন থেকে বঞ্চিত করা হয়েছিল। তাকে একটা অন্ধকার ঠান্ডা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, যেখানে কোনো আলো বা উত্তাপ ছিল না। ঠিক। তাই তার এই যে বরফের মতো ঠান্ডা শরীর, সেটা আসলে সমাজের কাছ থেকে পাওয়া শীতলতা আর একাকিত্বের প্রতীক। আর তার রক্তের লালসা, হ্যাঁ, সেটা কিসের প্রতীক? রক্ত হলো জীবনের প্রতীক, উষ্ণতার প্রতীক।
যুগ যুগ ধরে সে ওই কুয়োর অন্ধকারে যে জীবনটা পায়নি, যে উষ্ণতা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, সে এখন অন্যের শরীর থেকে সেই জীবন শক্তি শুষে নিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখছে। ওয়াও! মানে পুরুষতন্ত্র তাকে যেভাবে ধ্বংস করেছিল, সে এখন সেই পদ্ধতিতেই পরিবারের পুরুষদের ধ্বংস করছে। একদম। এবং বাইরের জগৎ থেকে আসা মানুষদেরও। তার এই রূপান্তরটা আসলে যুগ যুগ ধরে জমে থাকা তীব্র ক্ষোভের একটা শারীরিক বহিঃপ্রকাশ। দারুণ একটা পয়েন্ট। আর তার উপস্থিতিটাও কত অদ্ভুত, তাই না? একটা মিষ্টি কিন্তু পচা ফুলের গন্ধ। এই গন্ধটাই যেন তার চরিত্রের আরেকটা দিক। একদিকে তার অমোঘ আকর্ষণ, আরেকদিকে মৃত্যুর পচন। হ্যাঁ, ওই কন্ট্রাস্টটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সুজাতা যখন অরণ্যকে বলে, ভয় পেও না অরণ্য, আমি তোমার ক্ষতি করব না, শুধু একটু স্বাদ নেব, তখন তার হাতের স্পর্শ বরফের মতো ঠান্ডা হলেও অরণ্যের শরীর যেন জ্বলে ওঠে। এই জায়গাটা দারুণ লেখা। সুজাতা অরণ্যের গলা থেকে রক্ত পান করে, ব্যথা আর তার সাথে এক অদ্ভুত আনন্দের অনুভূতি। অরণ্য যেন সম্মোহিত, সে সরে যেতে চাইলেও পারে না। এই সম্মোহনটাই এই গল্পের টার্নিং পয়েন্ট। সুজাতার প্রথম রক্তপান ছিল জমিদারের এক বিশ্বস্ত চাকরের। তারপর একে একে জমিদার বাড়ির সবাইকে সে শেষ করেছে নিজের প্রতিশোধের জন্য। কিন্তু অরণ্যর ক্ষেত্রে ব্যাপারটা তো আলাদা। সম্পূর্ণ আলাদা। সুজাতা যখন বলে তোমার রক্তে কল্পনা আছে, তখন সে শুধু আর হিমোগ্লোবিন পান করছে না, সে আসলে একজন শিল্পীর সৃজনশীলতাকে, তার কল্পনা শক্তিকে পান করছে। আর বিনিময়ে অরণ্যকে দিচ্ছে এক অভূতপূর্ব ঘোর। একদম ঠিক। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় অরণ্যের শারীরিক পতন আর মানসিক উত্তরণের এক অদ্ভুত বৈপরীত্য। পরের অধ্যায়গুলোতে আমরা দেখি অরণ্য দিনের বেলায় সূর্যের আলো সহ্য করতে পারছে না। হ্যাঁ, তার চোখের নিচে ঘন কালি, মুখ কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার লেখার হাত যেন ম্যাজিকের মতো খুলে গেছে। সে যা লিখছে মনে হচ্ছে সব জীবন্ত। সে আর সাধারণ মানুষের মতো বাঁচে না, সে যেন রাতের জন্য, ওই অন্ধকারের জন্য রীতিমতো অপেক্ষা করতে শুরু করে। এটা একটা সাংঘাতিক ধরনের অবসেশন। ঠিক, এটাকে হয়তো একটা টক্সিক রিলেশনশিপ বা চরম ড্রাগ অ্যাডিকশনের সাথে তুলনা করা যায়, কিন্তু আমার মনে হয় এটাকে নিউক্লিয়ার রেডিয়েশনের সাথে তুলনা করা আরও বেশি জুতোসই হবে। নিউক্লিয়ার রেডিয়েশন, বাহ, খুব ইন্টারেস্টিং একটা তুলনা। কিভাবে? একটা নিউক্লিয়ার কোর যেমন পুরো শহরকে আলো দেয়, কিন্তু যে মানুষগুলো সেই কোরের খুব কাছাকাছি কাজ করে, রেডিয়েশন তাদের ভেতর থেকে পুড়িয়ে মারে। অরণ্যর লেখাও ঠিক সেই আলোটা পাচ্ছে, কিন্তু তার শরীরটা পুড়ে যাচ্ছে। দারুণ বলেছেন, সত্যিই তাই। অমলেন্দুবাবু যখন তাকে সতর্ক করে বলেন, বাবা চলে যাও, ও তোমাকে শেষ করে দেবে, তখন অরণ্য হাসতে হাসতে উত্তর দেয়, আমি তো লেখক, এটাই আমার গল্প। কিভাবে একজন মানুষ জেনে বুঝে এই মৃত্যুকে মেনে নিচ্ছে? পুরো ব্যাপারটাকে যদি একটু বৃহত্তর পট্টে বিচার করা যায়, তাহলে দেখা যাবে এই আসক্তিটা শুধু একটা ভৌতিক সত্তার প্রতি আকর্ষণ নয়, এটা শিল্পের জন্য শিল্পীর আত্মত্যাগের একটা বৃহত্তর রূপক। আচ্ছা, মানে আর্টের জন্য স্যাক্রিফাইস। হ্যাঁ, সাহিত্যে একটা খুব পরিচিত টার্ম আছে, ফাউস্টিয়ান বার্গেন বা শয়তানের সাথে চুক্তি। গেটের ফাউস্ট নাটকে আমরা দেখেছিলাম জ্ঞানের জন্য শয়তানের কাছে আত্মা বিক্রি করতে। রাইট, সেই ক্লাসিক গল্পটা। এখানে অরণ্য তার সৃজনশীলতার চরম শিখরে পৌঁছানোর জন্য নিজের নশ্বর শরীরকে স্বেচ্ছায় বলি দিচ্ছে। কিন্তু এই চুক্তিতে অরণ্যর লাভটা ঠিক কোথায়? সে তো মরে যাচ্ছে। লাভটা হল অমরত্ব, তবে শারীরিক নয়, শৈল্পিক অমরত্ব। অরণ্য নিজের রক্ত দিচ্ছে, নিজের জীবন শক্তি দিচ্ছে, আর তার বিনিময়ে সুজাতা তাকে দিচ্ছে পুরনো কলকাতার হারিয়ে যাওয়া স্মৃতি আর জমিদার বাড়ির সেই অন্ধকার ইতিহাস। হ্যাঁ, আর এমন এক অনুপ্রেরণা যা কোনো সাধারণ মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয়। অরণ্যের কাছে তার নিজের জীবনের চেয়ে তার এই নতুন সৃষ্টি, এই নতুন বইটার দাম অনেক বেশি। ও, বুঝতে পারছি। সে বিশ্বাস করে যে তার রক্ত মাংসের শরীর হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু সে যে শিল্পটা তৈরি করে যাচ্ছে সেটা অমর হয়ে থাকবে। একজন শিল্পীর এই যে চরম নার্সিসিজম বা আত্মরতি, সুজাতা আসলে সেটাকেই কাজে লাগাচ্ছে। সত্যি, বিষয়টা ভাবলেও শিউরে উঠতে হয়। সুজাতার ওই লোহার মতো স্বাদের চুমু আর যন্ত্রণার মধ্যে পাওয়া অদ্ভুত আনন্দ, এগুলো সব ওই ফাউস্টিয়ান বার্গেনেরই অংশ। একদম। দিন যত এগোয় অরণ্য বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। সে আর ঘর থেকে বেরোয় না,
শুধু রাতের আধারে সুজাতার হাত ধরে ওই জঙ্গলে ঘেরা বাগানে ঘুরে বেড়ায় আর পুরনো কুয়োর পাশে বসে সুজাতার জীবনের গল্প শোনে। একটা সময় আসে যখন সুজাতা তাকে প্রস্তাব দেয়, এবার তোমাকে পুরোপুরি নেব, তুমি আমার হবে চিরকাল। আর অরণ্য কোনো দ্বিধা ছাড়াই তাতে রাজি হয়ে যায়। ভাবা যায় এই রাজি হয়ে যাওয়াটা তার চূড়ান্ত সমর্পণ। সে শুধু মৃত্যুকে নয়, একটা নতুন অস্তিত্বকে গ্রহণ করছে। আলো থেকে অন্ধকারে, সাধারণ মানব জীবন থেকে অনন্ত রাতের জীবনে তার এই উত্তরণটা গভীরভাবে মনস্তাত্ত্বিক। সে তার শিল্পী সত্তার অহংকারের থেকেই এই অন্ধকারকে বেছে নিচ্ছে। আর এই উত্তরণের ক্লাইম্যাক্সটা মানে শেষ রাতের বর্ণনা ভীষণ তীব্র আর হাড় হিম করা। সুজাতা অরণ্যের শরীরের প্রতিটি অংশে কামড় বসায়। উফ, খুব গ্রাফিক একটা দৃশ্য। হ্যাঁ, অরণ্যের রক্ত সুজাতার মুখে, শরীরে। অরণ্য চিৎকার করছে, কিন্তু সেটা যন্ত্রণায় নয়, এক বন্য আনন্দে। ধীরে ধীরে তার মানব হৃৎস্পন্দন থেমে যায়, মৃত্যু আসে। কিন্তু তারপরেই চোখ মেলে সে অনুভব করে এক নতুন জীবন, ঠান্ডা, শক্তিশালী এবং অমর। সুজাতা তার পাশে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসে। এবার চলো প্রিয়তম, শিকার করি। আর এভাবেই মিত্রভিলায় জন্ম নেয় এক নতুন ভ্যাম্পায়ার জুটির। আজও নাকি শ্যামবাজারের ওই মিত্রভিলার কাছে গেলে লোকে দুটো ছায়া দেখতে পায়, এক পুরুষ, এক নারী, যারা একসঙ্গে কলকাতার রাতে শিকার করে বেড়ায়। একদমই। এই যে দুটো ছায়ার মিথ তৈরি হলো, এটাই মিত্রভিলার নতুন উপাখ্যান। পুরনো জমিদার বাড়ির ইতিহাস মুছে গিয়ে সেখানে এখন এক আধুনিক লেখকের আর এক প্রাচীন প্রতিহিংসা পরায়ণ সত্তার সহ অবস্থান। দারুণ একটা সমাপ্তি। তাহলে এই পুরো বিষয়টা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? যদি আমরা এই ভৌতিক বা ভ্যাম্পায়ার মিথের আবরণটা সরিয়ে রাখি, তাহলে কি বাস্তব জীবনে এমন কোনো মোহ, এমন কোনো অন্ধ উচ্চাকাঙ্ক্ষা বা নেশা নেই যা আমাদের তিলে তিলে ভেতর থেকে শেষ করে দেয়? অবশ্যই আছে। আমরা কি অনেক সময় কোনো এক বিকৃত সাফল্যের আশায়, কেরিয়ারের ইঁদুর দৌড়ে বা সৃজনশীলতার চূড়ান্ত শিখরে পৌঁছানোর নেশায় নিজেদের ব্যক্তিগত জীবন, মানসিক শান্তি সবকিছু বিসর্জন দিই না? আর সবথেকে ভয়ের ব্যাপার হলো, অরণ্যর মতো আমরা অনেক সময় জেনে শুনেই স্বেচ্ছায় সেই ধ্বংসকে বরণ করে নিই। ঠিক। আর এখান থেকেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। কি প্রশ্ন? অরণ্য কি সত্যি সত্যি এক শক্তিশালী অমর জীবন পেল? সে ভেবেছিল সে তার শিল্পের জন্য নিজের সৃষ্টির খাতিরে মৃত্যুকে জয় করেছে। কিন্তু একটু তলিয়ে দেখলে কি মনে হয় না যে সে আসলে অনন্তকালের জন্য সুজাতার একাকিত্ব ঘোচানোর একটা হাতিয়ার, একটা দাস হয়েই রয়ে গেল? ওহ মাই গড, দৃষ্টিভঙ্গিটা তো পাল্টে গেল পুরো। ভ্যাম্পায়ার মিথোলজিতে এই যে রূপান্তর, যেটাকে আপাত দৃষ্টিতে মৃত্যুঞ্জয় মনে হয়, তা কি সত্যিকারের স্বাধীনতা, নাকি এক ভয়ঙ্কর অনন্ত বন্দিদশা? সে তো এখন নিজের কোনো স্বাধীন সত্তা নিয়ে বাঁচে না। সে এখন সম্পূর্ণভাবে সুজাতার অন্ধকার জগতেরই একটা অংশ মাত্র। সত্যিই তো, তার সৃজনশীলতা, তার আত্মত্যাগ সবকিছুই কি তাহলে ওই প্রাচীন কুয়োর অন্ধকারে হারিয়ে গেল না? এই প্রশ্নটাই কিন্তু গল্পের শেষে থেকে যায়। সত্যি এই চিন্তাটা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। ওই যে মিত্রভিলার জানলাগুলো অন্ধ মানুষের চোখের মতো, হয়তো ওই অন্ধ চোখের আড়ালেই এমন অনেক বন্দী আত্মারা অনন্তকাল ধরে তাদের নিজেদের তৈরি করা ফাঁদে আটকে আছে, স্বাধীন হয়েছে ভেবে আসলে শৃঙ্খলিত হয়ে রয়েছে, আর নতুন কোনো শিকারের অপেক্ষায় হাসছে। অন্ধকার শুধু ওই পুরনো বাড়ির বন্ধ ঘরে থাকে না, সেটা আসলে আমাদের উচ্চাকাঙ্ক্ষা আর মোহের ছদ্মবেশে আমাদের ভেতরেই ঘাপটি মেরে বসে থাকে, শুধু সুযোগের অপেক্ষা, তারপরেই সব গ্রাস করে নেবে। আপনাদের সবাইকে ভাবতে অনুরোধ করব অরণ্যের এই চরম পরিণতির কথা। আজ আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি।